ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করব এবং এই সংক্রান্ত ইলেকট্রন হোল তত্ত্বটি বুঝে নেব। প্রাথমিকভাবে আমরা কতকগুলি কঠিন পদার্থকে উদাহরণ হিসাবে নেব, যেমন কপার, অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, কাচ, মাইকা মানে অভ্র। এই পদার্থগুলি দেখলে সহজেই তোমরা বুঝতে পারছো যা উদাহরণ নেওয়া হয়েছে তাতে করে কপার, অ্যালুমিনিয়াম এই পদার্থগুলি হলো পরিবাহী। কাঁচ, মাইকা, আরও অন্য রবার, কোয়ার্জ যদি নিতাম আরও উদাহরণ, এই পদার্থগুলিকে বলে অন্তরক পদার্থ। অন্তরক মানে ইনসুলেটর, আর পরিবাহী মানে কন্ডাক্টর। এদেরকে পরিবাহী বলে কেন? এদেরকে পরিবাহী বলার কারণ হলো তড়িৎ পরিবহন ক্ষমতা এদের খুব বেশি। এদেরকে অন্তরক বা অপরিবাহী বলে কেন না? এদের তড়িৎ পরিবহন ক্ষমতা নেই বললেই চলে, তো নেই লিখলাম। আর এই পদার্থ দুটি যে উদাহরণ নেওয়া হয়েছে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী আর অন্তরক পদার্থের মাঝামাঝি। তার জন্য এদেরকে বলা হয় অর্ধ পরিবাহী, সেমি কন্ডাক্টর। অর্ধ মানে সেমি, অর্ধ পরিবাহী। তোমরা ওহম সূত্রের চ্যাপ্টারে এই পদার্থগুলি সম্পর্কে আরও ধারণা পেয়েছ, যেমন এদের রোধাঙ্ক, পরিবাহী পদার্থগুলির রোধাঙ্ক যার সবচেয়ে যত কম হবে সে তত ভালো তড়িৎ পরিবহন করে। তো এদের রোধাঙ্ক 10⁻², ওহম মিটার থেকে 10⁻⁸ ওহম মিটারের মধ্যে হয়। অর্ধপরিবাহী পদার্থদের রোধাঙ্ক সাধারণত 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁶ ওহম মিটারের মধ্যে হয়। আর এদের রোধাঙ্ক অনেক বেশি, 10⁻10 ওহম মিটার থেকে 10⁻20 ওহম মিটার। তাই এরা মোটেই তড়িৎ পরিবহন করে না, রোধাঙ্কটা খুব বেশি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য বা তুলনা বলতে পারো আছে, সেটিও জানা আছে, ওই ওহম সূত্র চ্যাপ্টারেই জানা আছে। রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা পরিবাহী পদার্থদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কটা ধনাত্মক। অর্ধপরিবাহী পদার্থদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক। আর এদের উষ্ণতা গুণাঙ্কটা ঋণাত্মক
কিন্তু খুব নিম্নমানের। তাহলে ঋণাত্মক বটে কিন্তু খুব নিম্নমানের ধরার দরকার নেই আর কি। তাই এদেরকে বলে অহমীয় পরিবাহী আর এদেরকে বলে অহমীয় পরিবাহী, নন ওহমিক কন্ডাক্টর, অর্ধপরিবাহীগুলো সবাই। আর কপার, অ্যালুমিনিয়াম এরা সব হচ্ছে অহমীয় পরিবাহী। কারণ কি, এদের রোধের উষ্ণতা গুণাঙ্কটা পজিটিভ। রোধের উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ হলে কি হয় না, এদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, এদের বেলা হ্রাস পায়, আর এদের কোনো পরিবর্তনই প্রায় হয় না। তাহলে অর্ধপরিবাহী পদার্থদের ধর্মটা পরিবাহী পদার্থ থেকে একটু আলাদা। পরিবাহী পদার্থদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, সেটা আমরা অনুপ্রবাহ বেগ, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, ওইখান থেকে স্লথনকালের সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক, ওই সম্পর্কটা থেকে পেয়ে যাব যে তাপমাত্রা বাড়ালে রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহী পদার্থ, তাদের তাপমাত্রা বাড়ালে রোধ হ্রাস পায় কেন, এই প্রশ্নটার উত্তর খুঁজব কিছু সময় পরে। আপাতত অর্ধপরিবাহী পদার্থদের সংজ্ঞাটা দিয়ে দিতে হবে। অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা যেটা দেবে সেটা এই পয়েন্টটা মাঝামাঝি ওই পয়েন্টটা দিয়ে, আর এই হ্রাস পায়ের পয়েন্টটা দিয়ে দেবে। মানে বলবে যাদের যে সমস্ত পদার্থদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, আর যাদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়, সেই সকল পদার্থকে অর্ধপরিবাহী পদার্থ বলে। দিয়ে উদাহরণ দিয়ে দিতে হবে। যেমন একটা তো দেবেই, উদাহরণ একটাতে দেবে জার্মেনিয়াম সিলিকন দিয়েছ, জার্মেনিয়াম আর সিলিকন। আমি নিচে আরেকবার লিখছি জার্মেনিয়াম সিলিকন, এগুলো হচ্ছে মৌল অর্ধপরিবাহী। এছাড়াও আরও উদাহরণ দিতে পারি, যেমন গ্যালিয়াম আর্সেনাইড GaAs, বা আরেকটা দিই ক্যাডমিয়াম সালফাইড CdS, এগুলো হলো যৌগ অর্ধপরিবাহী। যৌগ অর্ধপরিবাহী আরও অনেক রকমের আছে। চ্যাপ্টারটা যখন আরও এগিয়ে যাবে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে যেয়ে দেখব যে যৌগ অর্ধপরিবাহী, আরও বিভিন্ন ধরনের যৌগ অর্ধপরিবাহী ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে আপাতত আমাদের দুটি কোশ্চেন এলো, সেটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরক পদার্থের মধ্যে ধর্মের তুলনামূলক আলোচনা, আর অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা। এই দুটো কোশ্চেন এর উত্তর দেখো লেখা আছে, 1, 2, 3 করে পয়েন্ট দিয়ে লেখা আছে। আর অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞাটিও লেখা আছে একই রকম করে। দেখে নাও একবার। তড়িৎ পরিবহন, এরা সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, মানে তড়িৎ পরিবহন ক্ষমতাটা ভালো। এদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অন্তরক পদার্থের মাঝামাঝি, আর অন্তরক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। রোধাঙ্কের যে সীমাগুলো বলেছিলাম সেগুলো 2 নম্বর পয়েন্টে লিখে রেখেছি।
এদের তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায়, অর্থাৎ এদের রোদের উষ্ণতা গুণাঙ্কটা ধনাত্মক। সেরকম করে এদেরটা হ্রাস পায় বলে রোদের উষ্ণতা গুণাঙ্ক আলফা এর ভ্যালু এটা ঋণাত্মক হবে। আর এদের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক বটে, কিন্তু খুব নিম্নমানের, উদাহরণগুলোও দেওয়া আছে। এই অনুযায়ী অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞাটাও নিচে দেওয়া আছে, দেখো। তোমরা এটা নোটে লিখে রাখবে পরপর। পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে পুরো নোটটা রেডি হয়ে যাবে। এরপর যাব ইলেকট্রন হোল তত্ত্বে। ইলেকট্রন হোল থিওরি। ইলেকট্রন হোল থিওরি এটা বুঝবার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে জার্মেনিয়াম, সিলিকন এদের যোজ্যতা কত। সিলিকন, জার্মেনিয়াম এদের সবার যোজ্যতা 4, মানে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 4। এর জন্য কি হয় না, জার্মেনিয়ামের কেলাসে পাশাপাশি তো প্রচুর জার্মেনিয়াম পরমাণু থাকে। আমি এখানে পাশাপাশি একটার পাশাপাশি অন্য যে জার্মেনিয়াম পরমাণুগুলো থাকতে পারে তাদেরকে একটু আঁকলাম। এটা আঁকাটা হয়েছে এরকম করে, বাইরের 4টে ইলেকট্রন বাদ দিয়ে, বাইরের কক্ষপথের 4টি ইলেকট্রনকে বাদ দিয়ে বাকি যে ইনার সেলের ইলেকট্রনগুলি আছে আর নিউক্লিয়াসটি, তাদেরকে এরকম সার্কেল করে এঁকে দেওয়া হয়েছে। বাইরের 4টে ইলেকট্রন বাইরে রয়েছে। ওকে, তাহলে এইটারও তাই হবে। এইটার জন্যও 4টি ইলেকট্রন, 1টি 2টি 3টি 4টি। এটির জন্য 4টি ইলেকট্রন, 1টি 2টি 3টি 4টি। আচ্ছা, এইটির জন্য 4টি ইলেকট্রনকে আঁকতে হবে, 1টি 2টি 3টি 4টি। এর জন্য ইলেকট্রন এটা একটা, এর জন্য আরও 1টি 2টি হলো 3টি 4টি। মাঝের যে জার্মেনিয়াম পরমাণুটা, এই জার্মেনিয়াম পরমাণুর 4টে ইলেকট্রন আছে এখানে, 1টা 2টো 3টে 4টে। আর পাশাপাশি জার্মেনিয়াম পরমাণুগুলো থেকে একটি করে ইলেকট্রন নিয়ে এই জার্মেনিয়াম পরমাণুটা তার অষ্টক পূর্তি করে। ফলে জার্মেনিয়াম পরমাণুগুলো, কেলাসের মধ্যে জার্মেনিয়াম পরমাণুগুলো সমযোজী বন্ধনের ন্যায় পরমাণুগুলি পরস্পরের সঙ্গে, সমযোজী বন্ধন দ্বারা পরমাণুগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে। সমযোজী বন্ধনও বলতে পারো, এটিকে সহযোজী বন্ধনও বলতে পারো, দেখানোর ধরনটা একটু আলাদা বলে। কেমিস্ট্রিতে যেমন দেখানো হয়, ধরো যে 2টি হাইড্রোজেন পরমাণু, ওরা ইলেকট্রন শেয়ার করছে, আমরা তখন একটা এরকম সিঙ্গেল বন্ড দিয়ে দেখাই। এখানে দুটি ইলেকট্রনই শেয়ার হচ্ছে, এর একটি, কিন্তু ধরনটা একটু আলাদা। এটা দিয়ে বোঝাতে চাইছি যে এই ইলেকট্রনটার জন্য এই পরমাণুটা, উপরের পরমাণুটা আর মাঝের পরমাণুটা আবদ্ধ হয়ে আছে একটা আকর্ষণ বলে। এই ইলেকট্রনটার জন্য এরা আবদ্ধ হয়ে আছে। সেরকম প্রত্যেকটি ইলেকট্রনের জন্য ওই জার্মেনিয়াম পরমাণুগুলো পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে আছে, একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, সহযোজী বন্ধনে আবদ্ধ হয়ে আছে। পুরো কেলাসটা তো আঁকা সম্ভব নয়, সামান্য কেলাসের একটু অংশ এইরকম করে দেখাতে পারি। ঠিক আছে, এটাই দেখো। প্রত্যেকটি একটি জার্মেনিয়াম পরমাণু, পাশাপাশি 1টি 2টি 3টি 4টি জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে এরকম সহযোজী বন্ধনে আবদ্ধ আছে। যখন তাপমাত্রা খুব কম, তখন ইলেকট্রনগুলি নিজ নিজ অবস্থানে
দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ যার যেখানে স্থান সে সেইখানে থাকে যখন নিম্ন তাপমাত্রায় আছে। কিন্তু তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিম্ন তাপমাত্রায় থাকলে কি হবে, যে ইলেকট্রনগুলো যে যার গ্রন্থিতে আটকে আছে, তার জন্য ফ্রি ইলেকট্রন নেই বলে এই পদার্থটা তখন তড়িৎ পরিবহন করতে পারছে না। আধান বাহকই তো নেই, তড়িৎ পরিবহন করবে কী করে? কিন্তু তাপমাত্রা যদি সামান্য বাড়িয়ে দেওয়া হয়, এমনকি সাধারণ তাপমাত্রার কাছাকাছি এলেই হবে, সামান্য যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কোনো কোনো ইলেকট্রন তার জনক পরমাণুটা থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে গেল। কোনো কোনো ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটা একটা বিশেষ শক্তির অধিকারী হয়ে ওই ইলেকট্রনটা বেরিয়ে গেল এখান থেকে। এবার এই ইলেকট্রনটা কেলাসের মধ্যে ঘোরাঘুরি করবে, ইতস্তত এদিক ওদিক, গ্যাসের অণুগুলোর মতো যেদিক মন যায় ছুটবে। ওকে, শুধু তো এটা নয়, আরও হয়তো হবে, আমি পরে আর একটা দুটো আঁকবো। কিন্তু এই ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো তাপীয় শক্তির অধিকারী হয়ে মানে তার জনক পরমাণুটা থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে গেল, সেই ইলেকট্রনগুলোকে বলবো মুক্ত ইলেকট্রন। ওরা এখন কেলাসের মধ্যে ঘোরাঘুরি করে। কিন্তু এই ইলেকট্রনটা যেখানটা ছেড়ে বেরিয়ে গেল, সেইখানটাতে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গাটাকে বা শূন্যস্থানটাকে হোল বলবো। এই শূন্যস্থানটাকে বলবো হোল, HOLE। তাহলে মুক্ত ইলেকট্রন এর সংজ্ঞা যদি পড়ে ফ্রি ইলেকট্রন, সেটা লেখা যাবে। আর হোল সম্পর্কে ধারণাটা একটু ক্লিয়ার করি। তাহলে এই শূন্যস্থানটা এটা হলো, এই জায়গাটাকে বলবো হোল। অ্যাকচুয়ালি এই শূন্যস্থানটাকে ধনাত্মক তড়িতের সমতুল্য ধরা চলবে, এটিকে ধনাত্মক তড়িতের সমতুল্য ধরা চলবে। কারণটা বোঝো, কারণ এই স্থানটাতে যখন ইলেকট্রনটা ছিল তখন ব্যাপারটা নিউট্রাল ছিল, কিন্তু ইলেকট্রনটি বেরিয়ে গেলে তাহলে এই স্থানটা পজিটিভ তড়িতের, ইলেকট্রন কোনো জায়গা থেকে বেরিয়ে গেলে ওই জায়গাটাতে ধনাত্মক তড়িতের সৃষ্টি হবে, সেই কারণে এখানটা ধনাত্মক তড়িতের সমতুল্য ধরা চলবে। এবার আরও কোনো পরমাণুর কোনো একটা ইলেকট্রন দেখা গেল সেটাও সাফিসিয়েন্ট এনার্জি পেয়েছে, সে এইখান থেকে বেরোতে চাইছিল। যখন এখানে হোলটা দেখবে, সে ওই হোলটার দিকে ধাবিত হবে, ওই হোলটার দিকে ছুটবে, মানে ওর তড়িতাকর্ষণ বলের জন্য ছুটবে। এটা ধনাত্মক তড়িৎ, আর ইলেকট্রনটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে এর দিকে ছুটবে, ফলে কী হবে, ফলে এইখানে আবার একটা হোলের সৃষ্টি হবে। ওকে, এইভাবে আরও কোনো ইলেকট্রন সেও তার জনক পরমাণুটা থেকে যদি বেরিয়ে যায়, যদি, তাহলে ইলেকট্রনটি বেরোবে, ওই হোলের দিকে ছুটবে, আর এখানে আরেকটি হোলের সৃষ্টি করবে। এইভাবে দেখো যে ইলেকট্রনগুলো যেদিকে ছুটবে, হোলগুলো ঠিক তার বিপরীত দিকে ছুটবে। ইলেকট্রনগুলো যেদিকে ছুটবে, ইলেকট্রনগুলোর ডিরেকশনটা যেদিকে হবে, হোলগুলো তার পিছনের দিকে। এই ইলেকট্রনটা এখান থেকে এই দিকে যাচ্ছে, এই ইলেকট্রনটা এখান থেকে এই দিকে যাচ্ছে, হোলটা তখন এইখান থেকে এই দিকে আসছে। আবার এই ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে, তখন হোলটা এইখান থেকে এইখানে আসবে। এখানের হোলটা নতুন করে এসে এইখানে ক্রিয়েশন হবে, এইখানে সৃষ্টি হবে। তার মানে ইলেকট্রনগুলো যদি এই পথে যায়, হোলগুলো তার বিপরীত দিকে যাবে। তার মানে এখন এই কেলাসটাতে, অর্থাৎ তাপমাত্রা যখন একটু বেশি, তখন এই কেলাসটাতে আধান বাহকের সৃষ্টি হলো, দুরকম আধান বাহকের সৃষ্টি হলো, মুক্ত ইলেকট্রনের এবং হোলের। এই অবস্থায়
যদি কেলাসটার দু প্রান্তে বিভব দেওয়া যায়, ধরো এই দিকটাকে পজিটিভ বিভব, এই দিকটাকে নেগেটিভ বিভব দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে পজিটিভ বিভব যেদিকে দেওয়া হয়েছে ইলেকট্রনগুলো সেই দিকে ছুটতে বাধ্য হবে, ইলেকট্রনগুলো সেই দিকে ছুটবে, আর নেগেটিভ বিভবের দিকে হোলগুলো ছুটবে, নেগেটিভ বিভবের দিকে হোলগুলো ছুটবে। এখন আমরা জানি যে ইলেকট্রন যেদিকে ছুটে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চলে, এটা কনভেনশন, প্রচলিত প্রথা অনুযায়ী আমরা এটা জানি। আর ধনাত্মক তড়িৎ যেদিকে ছোটে, অর্থাৎ হোলগুলি যেদিকে ছুটবে সেই দিকেই তড়িৎ প্রবাহ চলবে। তাহলে ইলেকট্রনগুলির জন্য তড়িৎ প্রবাহ যেদিকে, হোলগুলির জন্য তড়িৎ প্রবাহ সেই দিকে। এই দুটি তড়িৎ প্রবাহ সংযোজিত হবে, সংযোজিত হয়ে একটি লব্ধি তড়িৎ প্রবাহ তখন পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। যখন তাপমাত্রা কম তখন কোনো আধান বাহক নেই, কেলাসটিতে কোনো আধান বাহক নেই, ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনই বলো হোলি বলো, কোনো আধান বাহক নেই। তখন ইলেকট্রনগুলি যে যার নিজের নিজের অবস্থানে আবদ্ধ আছে। কিন্তু যেই তাপমাত্রা একটু বাড়ানো হবে বা মানে স্বাভাবিক উষ্ণতা আসা হবে, তখন দেখা যাবে কোনো কোনো ইলেকট্রন যথেষ্ট তাপীয় শক্তির অধিকারী হয়ে জনক পরমাণু থেকে বেরিয়ে যাবে। সেগুলিকে বলবো মুক্ত ইলেকট্রন, এরা ওই কেলাসটিতে ঘোরাঘুরি করে। এবারে যখন ইলেকট্রনটা ওই বন্ধনটা থেকে ভেঙে বেরিয়ে গেল, তাহলে ওখানে একটি শূন্যস্থানের সৃষ্টি হলো। সেই শূন্যস্থানটি ধনাত্মক তড়িতের সমতুল্য এবং একে হোল বলবো। তাহলে দুরকম আধান বাহক হয়ে গেল, ইলেকট্রনও হলো, হোলও হলো। এবার সাধারণ অবস্থাতে যখন বিভব প্রভেদ প্রয়োগ না করব, তখন ইলেকট্রন হোল বিভিন্ন দিকে এলোমেলোভাবে ছোটাছুটি করবে, নিট তড়িৎ প্রবাহ কোনো পাওয়া যাবে না। কিন্তু যদি কেলাসটির দুপ্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে ধনাত্মক বিভবের দিকে ইলেকট্রনগুলি আর ঋণাত্মক বিভবযুক্ত প্রান্তের দিকে হোলগুলি ছুটবে। তখন ইলেকট্রনগুলির গতির বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ, আর হোলের গতির দিকেই তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই দুটি তড়িৎ প্রবাহ সংযোজিত হবে, একটি লব্ধি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলেই দেখা গেল যে তাপমাত্রা বৃদ্ধি পেলেই অর্ধপরিবাহী পদার্থদের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে, অর্থাৎ ওদের রোধটা কমে যায়। এইটি হলো ইলেকট্রন হোল তত্ত্ব। তাহলে ইলেকট্রন হোল তত্ত্ব চিত্রটা তোমরা আঁকবে, আর ইলেকট্রন হোল তত্ত্বটা লেখাটা এখানে আছে দেখো, যেটি ছিল জার্মেনিয়াম পরমাণু দিয়ে আমরা লিখে রেখেছি। তাহলে এইটি লিখে নেবে নোটে, ছবিটি আঁকবে, এইটি লিখে রাখবে। ইলেকট্রন হোল তত্ত্ব সারা হলো। পরের দিন অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতার এরকম ব্যতিক্রমধর্মী তড়িৎ পরিবহন ক্ষমতা বোঝার জন্য আরেকটি তত্ত্ব আছে, সেটি হলো পটি তত্ত্ব, ব্যান্ড থিওরি। পরের দিন ব্যান্ড থিওরি নিয়ে আলোচনা করব।